সমস্তিপুরের মাঠে আজ কালী পুজোর মেলা। মনীন্দ্র সারাদিনের কাজ সেরে সন্ধ্যায় এসেছে মাঠ পেরিয়ে মেলা দেখতে। বউকে অনেক করে বলেছিল, কিন্তু বউয়ের শরীরটা ভালো নেই, তাই ঘরেই রয়ে গেছে। মনীন্দ্র তাই একাই বেরিয়ে পড়েছে মেলার উদ্দেশ্যে। প্রতিমা দর্শন করে মেলায় ঘুরে সে পাঁপড় ভাজা খেতে খেতে ভাবতে থাকে বউয়ের জন্য কিছু নেবে কিনা। স্বামী স্ত্রী মিলে একসাথে অনেকেই এসেছে। কেউ খাবার কিনছে, কেউ টুকটাক দৈনন্দিন ব্যবহার্য জিনিস, কেউ বা সাধ্যমতো অলংকার। মনটা হু হু করতে থাকে মনীন্দ্র। বউটা সারাদিন ঘরের কাজ করে হাঁপিয়ে উঠেছে, তবে আজকে আসতেই পারত। ওরও ভালো লাগতো, আর মনীন্দ্ররও। মনীন্দ্র বুঝতে পারে মাঝে মাঝে রাতে ঘরে ফিরে সে যে বউকে উপেক্ষা করে খেয়ে দিয়ে ঘুমাতে চলে যায়, তাই নিজের অভিমানের বশে তার বউ তাকে শরীর খারাপের বাহানা দিয়েছে। মনীন্দ্র ঠিক করে আজ সে বউয়ের জন্য কিছু কিনবে, তারপর রাতে গিয়ে আদর করে তার মন ভাঙাবে। কাঁচের চুড়ির দোকানে ঢু মারে মনীন্দ্র। এদিকে পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মাঠের ধারে। কিছুটা দূরে ন্যাড়া পোড়াবার আয়োজনও শুরু হয়েছিল। আগুন জ্বালিয়ে বাজি ফাটিয়ে সে পালাও সাঙ্গ হয়েছে। হঠাৎ ভিড়ের মধ্যে কারোর একটা গলা শোনা গেল। ওরে, তোরা বোতলগুলো রেখে আয় তো এখানে, হতভাগার দল। এক্ষুনি বৃষ্টি শুরু হলে কেলেঙ্কারি হবে। মায়ের পুজো তাড়াতাড়ি সারতে হবে। আবহাওয়া এমন হঠাৎ পরিবর্তন পেয়ে মেলা চত্বরটা গম গম করে উঠল। মনীন্দ্র খেয়াল করল আকাশের মেঘ গুড়গুড়ু করে শব্দ করে ডাকছে। এদিকে সেও বুঝতে পারছে না যে চুড়ি কিরকম কিনলে তার বউয়ের পছন্দ হবে। দামের মধ্যে সে যাই হোক, একটা পছন্দ করে মায়ের প্রতিমা শেষবারের মতো প্রণাম করে রওনা দিল তার বাড়ির পাশের গায়ে। বেশ খানিকটা মাঠ পেরিয়ে যেতে হবে। বৃষ্টি আসার আগে ঢুকতে পারলেই হলো। মনীন্দ্র চটজলদি পা চালায়। ধীরে ধীরে তার কানে হারিয়ে যেতে থাকে ভিড়ের শব্দ, ঢাকের শব্দ। মাইকের ক্ষীণ শব্দটা পেছন থেকে তবু কিছুটা আসছিল। একটা সময় সেটাকে প্রতিস্থাপিত করল ফাঁকা মাঠ আর ঘাস জমির তীব্র ঝিঝির ডাক। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে বটে, তবে বেশ একটা গা শিরশিরে হাওয়াও আছে। মনীন্দ্র চাদর বা ছাতা দুটোর কোনোটাই আনেনি। তবু ভাগ্য ভালো যে সে টর্চটা এনেছিল। বউয়ের কথা ভাবতে ভাবতে গুনগুনিয়ে গান ধরে মনীন্দ্র হাঁটছিল। আবেগের বশে একটু বোধহয় অন্যমনস্ক হয়ে হাঁটছিল সে। আচমকায় একটা ভারী মতো কিছুতে ঠক্কর খেয়ে সে কোনো রকমে হুমড়ি খেয়ে পড়া থেকে বাঁচল। বিরক্ত হয়ে মনীন্দ্র টর্চের আলোটা ফেলল মাটিতে। এটা কি? মনীন্দ্র আতকে উঠে দুপা পিছিয়ে এলো। মাটিতে যে জিনিসটায় সে ঠক্কর খেয়েছিল সেটা কোনো ইট বা পাথর নয়, একটা মেয়ে মানুষের কাটা মাথা। আর সেই মেয়েটা আর কেউ নয়, তার তার নিজের স্ত্রী। না! বলেই চিৎকার করে মাটিতে বসে পড়ল মনীন্দ্র। আর সাথে সাথেই যেন একটা ভেলকি ভোজবাজির মতো কাঁটা মাথাটা তার চোখের সামনে এসে উধাও হয়ে গেল। মনীন্দ্র তখন যেন পাগল হয়ে উঠেছে। চোখের সামনে সে কি দেখেছে, কেন দেখেছে, আদৌ যা দেখেছে তা ঠিক কিনা তা বুঝতে পারছে না। টর্চের আলো জেলে সে রাস্তার এদিক ওদিক হাতড়াতে থাকে। বাসন্তী, বাসন্তী, তুমি কোথায়? বাসন্তী! প্রত্যুত্তরে কেউ যেন তার কানের গোড়ায় ফিসফিসিয়ে কর্কশ অথচ মেইলি গলায় বলে উঠল, মনীন্দ্র। মনীন্দ্র। কে 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 কে? মনীন্দ্র চমকে উঠল। আশেপাশে কেউ নেই। যেন এক অসীম সময়হীন কাল গহ্বরের মুখে নিজেকে আবিষ্কার করল মনীন্দ্র। প্রকৃতি কিরকম যেন স্তব্ধ হয়ে গিয়েছে। ঝিঝিরাও বুঝি ফাঁকি দিতে নিজেদের ডাক বন্ধ করে দিয়েছে। মনীন্দ্র ঢোক গেলে ভয় ও শোক মিশ্রিত একটা বিশ্রী অনুভূতির যেন দলা পাকিয়ে উঠল মনীন্দ্রের গলার কাছে। মাথার চুল খামচে ধরে সে। মনীন্দ্র, মনীন্দ্র। কে কে এমন করছো? সামনে এসো বলছি, সামনে এসো। নিজের আত্মবিশ্বাস বাড়াতে চিৎকার করতে থাকে মনীন্দ্র, কিন্তু ভয় সে পেয়েছে।
বুকের ভেতরটা ধক ধক করছে, সেটা স্পষ্ট শুনতে পায় সে নিজেই। এই তো সামনেই এসেছি। সাথে সাথে একটা চোখ ধাঁধানো বিদ্যুতের ঝলকানি। মনীন্দ্র এক পলকের জন্য দেখতে পায় তার চোখের সামনে একটা মুখ। মুখের চামড়া ঝলসে গুটিয়ে ঝুলে পড়েছে থুতনির নিচে। লাল চোখ দুটো বেরিয়ে এসেছে কোটরের বাইরে। মাথায় সরু শনের মতো সাদা চুল উঠছে হাওয়ায়। অমন বিভৎস মুখ স্বপ্নেও কল্পনা করা যায় না। না, সরে যাও সামনে থেকে। আবার সব উধাও, কেউ কোথাও নেই। মনীন্দ্র বুঝতে পারে তার সাথে যা হচ্ছে তা মোটেও সুবিধার নয়। সে পিছু ফিরে ছুট লাগায়। ছুটতে থাকে মনীন্দ্র। 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা সে অনবরত ছুটতেই থাকছে, কিন্তু তার গ্রাম আর এসে পৌঁছায় না। মনীন্দ্র হাঁপিয়ে বসে পড়ে মাটিতে। সে বুঝতে পারে সে ছুটছে কিন্তু এগিয়ে যাচ্ছে না। কোনো এক আশ্চর্য ক্ষমতার প্রভাবে সে এক জায়গাতেই স্থাণু হয়ে গিয়েছে। মনীন্দ্র মুখ তুলে সামনের দিকে তাকায়। তার ঠিক সামনেই মাটিতে উবু হয়ে বসে আছে একটা মহিলা। সেই সাদা চুল, সেই বিভৎস মুখ। মনীন্দ্র আর পালাবার ক্ষমতা নেই। উঠতে গিয়েও সে ধপ করে পড়ে যায় মাটিতে। দু পায়ে যেন জোর নেই তার, যেন কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে তার দুটো পা। পা খুঁজতে খুঁজতে আধশোয়া হয়ে মনীন্দ্র হাত জোর করে কেঁদে ফেলে। কে তুমি? আমাকে ছেড়ে দাও আমার। আচমকায় সেই মহিলা এক হাতে এসে চেপে ধরে মনীন্দ্র টুটি। ছেড়ে দেব? তাও তোর মতো শয়তানকে? তুই ছেড়েছিলি আমাদের? হ্যাঁ, ছেড়েছিলি? মনীন্দ্র ছটফট করতে থাকে। তার মুখ দিয়ে ক্রমাগত গোঙানির শব্দ বেরিয়ে আসতে থাকে। প্রেতটি এক হাতে মনীন্দ্রকে তুলে আছাড় মারে মাটিতে। মরণপণ আর্তনাদ করে ওঠে মনীন্দ্র। প্রেতটি এবার চেপে বসে মনীন্দ্রের বুকের উপর, চেপে ধরে তার ডান হাতের কবজি, দাঁতে দাঁত চেপে বলতে থাকে, শোন শয়তান, বলেছিলাম না যে হাত দিয়ে তুই আমার মেয়ের চুলে হাত দিয়েছিস সেই হাত আমি উপড়ে ফেলবো। আজ সেই সময় উপস্থিত। ভয়ে বিস্ময়ে বিস্ফারিত হয়ে ওঠে মনীন্দ্র দুটো চোখ। গলার স্বর আটকে যায় তার। একদম চুপ। ওই নাম তোর মতো জালোয়ারের মুখে একেবারে মানায় না। যে যন্ত্রণা সেদিন আমরা পেয়েছি, আজ তোদের পালা, তোরা পাবে। দু হাতে মনীন্দ্রর হাত চেপে ধরে সে প্রবল আক্রোশে টানতে থাকে, সেটা শরীর থেকে উপড়ে ফেলার জন্য। গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে মনীন্দ্র, ছটফট করতে থাকে সে। চামড়া, মাংস, হাড় ছিঁড়ে শরীর থেকে আলাদা হয়ে আসে মনীন্দ্র। তার চিৎকার হারিয়ে যায় এক পৈশাচিক উল্লাসের অভিশপ্ত ছায়ায়। বলেছিলাম না ফিরে আসবো। দিলে দিলে শেষ করবো তোদের। আজ আজ তোর পালা। আজ তোর পালা। দূরের জঙ্গল থেকে ভেসে এলো এক রাত জাগা শিয়ালের ডাক। মনীন্দ্রর হাত পা তখন একটু একটু কাঁপছে কেবল। বোধহয় আসন্ন মৃত্যুর প্রতীক্ষা করতে করতে তারাও ক্লান্ত। হ্যালো এভরিওয়ান, বঙ্গকথা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। আজ আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শীতের রাতে শালপুকুরে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প।
খবর সারা গায়ে ছড়াতে ভোর অবধি অপেক্ষা করতে হলো না। রাতে মনীন্দ্র স্ত্রী বাসন্তী উঠে দেখে তার স্বামী ঘরে ফেরেনি। একটু অপেক্ষা করার পরেও যখন কোনো খবর আসে না, সে চিন্তিত হয়ে পাড়াপড়শিকে ডাকাডাকি করতে শুরু করে। কয়েকজন পাশের গ্রামে সমস্তিপুর যাওয়ার পথেই মাঠের ওপর দেখতে পায় লাশটা। স্বামীর এই পরিণতি দেখে শোকে দুঃখে পাগল হয়ে ওঠে বাসন্তী। খবর শুনেছেন দাদা? সকাল সকাল দাঁতন করতে করতে বাগানে ঘুরে বেড়াচ্ছিল ব্রজভূষণ। ডাকটা শুনেই ঘুরে তাকালেন। পাঁচিলের ওপারে দাঁড়িয়ে রয়েছে রাখাল। ব্রজভূষণ থুতু ফেলে বললেন, কেন রে, কি খবর হলো আবার? আর তুই এমন দ্বারা হাঁপাচ্ছিস কেন? ভূত টুত দেখলি নাকি? রাখাল তখন হাঁপাচ্ছিল। একটু দম নিয়ে বলল, ভূত নয় ব্রজদা, অদ্ভুত। তুমিও দেখলে সেটাই বলবে। এই ঢং না মারিয়ে কি হয়েছে বল না। আরে দাদা, গায়ে লাশ পড়ে গিয়েছে গো। মণি গো মণি, আমাদের মনীন্দ্র। কে তাকে খুন করে মাঠের উপর ফেলে রেখে চলে গিয়েছে। হ্যাঁ, মণি? কি বলছিস হতভাগা? সকাল সকাল গাজা টাজা জেনেছিস নাকি? মা কালীর দিব্যি বলছি দাদা, বিশ্বাস না হয় তুমি দেখবে চলো। শালপুকুর আর সমস্তিপুর পাশাপাশি দুই গায়ের মাঝে বিঘে কয়েক ঘাসের জমি আর একটা সরু খালের ব্যবধান। দুটো গায়ের প্রায় অর্ধেকের বেশি লোক জড়ো হয়েছে মাঠের ধারে। ভিড় ঠেলে রাখালকে নিয়ে ভেতরে ঢুকলেন ব্রজভূষণ। অসহায়ের মতো পড়ে আছে মনীন্দ্রের লাশটা। গোটা শরীরে আঁচড়ের লম্বা দাগ। একটা হাত কেউ ছিঁড়ে উপড়ে ফেলেছে। কয়েকটা কাঁচের চুড়ি ভেঙে বুকের উপর গেঁথে গিয়েছে কেউ। বেচারা বোধহয় বউয়ের জন্য কালী পুজোর মেলা থেকে চুড়ি কিনে ফিরছিল। গলায় কালশিটে দেখেই বোঝা যায় প্রথমে শারীরিক নির্যাতন ও পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওদিকে মনির বউ কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে। মেয়ে বউরা তাকে সামলাতে ব্যস্ত। ব্রজমোহন একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বাইরে বেরিয়ে এলেন। সকলেই বলাবলি করছে এসব কি করে হলো, কেন হলো, কিন্তু উত্তর কারোর জানা নেই। দাদা, এসব কোনো মানুষের কাজ হতে পারে? হ্যাঁ, বাঘ ভাল্লুকে তো এখানে আসবে না। আর তাছাড়া বেছে বেছে মণিকেই কেন? কারোর সাথে তো কোনো ঝামেলা টামেলা করেছিল নাকি? হতে পারে। মালটা প্রতিদিনই সন্ধ্যায় ওই জুয়ার থেকে যেত। দেখো গে, হয়তো কারো টাকা পয়সা মেরে দিয়েছিল। ব্রজভূষণ খানিকক্ষণ মাথা চুলকে কি একটা ভাবলেন, তারপর বললেন, না হে রাখাল, ওসব কিছু নয়। আর খুনি যেই হোক না কেন, তার যে মনির উপর রাগ খুব ছিল, খুব রাগ। যাকে হারানরা ওখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছে নাকি? হ্যাঁ, ওদের বল মরা সৎকারের ব্যবস্থা করতে। বেশিক্ষণ এভাবে ফেলে রাখা ঠিক নয়। ব্রজভূষণের কথা মতো হারান আরও জনাদোষিক ছেলে ছোকরাকে নিয়ে কাঠ কাটতে চলে গেল। ব্রজভূষণ শালপুকুরের বেশ প্রভাবশালী লোক, একেবারে মোড়লই বলা চলে। একটা সময় মহাজনী কারবার ছিল, এখনো আছে। তবে ছেলে শহরে বড় ব্যবসা করে ওখানেই থাকে বউকে নিয়ে। মাঝে মাঝে আসে বাপের কাছে। ব্রজভূষণের কাছেই গায়ের লোকের যত আবদার অভিযোগ, গায়ের সমস্যা সব বলে তারা। সাধ্যমতো সেসব মেটানোর চেষ্টা করেন তিনি। গায়ের লোকে তাকে মান্যও করে বটে। তবে ব্রজভূষণের সমস্যা একটাই, বছর 5 হলো স্ত্রী দুরারোগ্য রোগে ভুগে মরেছে। ফলে বাড়ির রান্না খাবার কাজ সব তাকেই করতে হয়। ছেলে অনেক করে বলেছিল ঘরে লোক রেখে দেওয়ার জন্য, কিন্তু ব্রজভূষণ রাজি হননি। আজকের দিনে খুব একটা মোটা মাইনে ছাড়া কেউ কুটোটাও নাড়বে না। আর তাছাড়া ঘরের কাজ করবে এমন মহিলা বাজারে পাওয়াও চাপ। কৃপণতা ব্রজভূষণের স্বভাবে যেন একটু আছে, তাতে সন্দেহ নেই। রাখাল আগে ব্রজভূষণের মহাজনী কারবারে তদারকি করত। পয়সার হিসেব আদায় পাওয়ার সব সেই খোঁজ রাখত। ছেলে শহরে যাওয়ার পর থেকেই ব্রজভূষণ ওই ব্যবসা থেকে অনেকটাই সরে আসেন। রাখালকে কয়েকটা জমি জমা আর কিছু টাকা দিয়ে কাজ ছাড়া করে দেন। সেই থেকেই রাখালের একটা চাপা রাগ রয়েছে ব্রজভূষণের উপর। তার দলের লোকের কাছে ব্রজভূষণের নামে সে কম গালমন্দ করেনি। ব্রজভূষণের সম্পত্তির উপর যে রাখালের একটা লোভ ছিল না তা নয়,
বিশেষ করে ছেলে শহরে যাওয়ার পর থেকেই সেই লোভটা আরো মাথাছাড়া করে বসেছে। লোভের বশবর্তী হয়ে মাঝে মাঝে সে ছোটখাটো হাত সাফাইও করেছে পাওনার টাকা থেকে। তবে কাজ ছাড়ার পর থেকেই লোভের সাথে একটা রাগও এখন তার মাথায় চড়ে বসেছে। সপ্তাহে 2 দিন করে সন্ধ্যার আড্ডা বসত ব্রজভূষণের বাড়িতে। রাখাল ও আরো কয়েকজন লোক আসত। ভুরুক হুকুর টান আর তাস পেটানোর শব্দে ভরে উঠত ব্রজভূষণের সদর পাশের ঘর। মণিও মাঝে মাঝে আসত সে আড্ডায়। তবে মণির মৃত্যুর পর সেই আড্ডা সপ্তাহ 2 বন্ধ হলো। একদিন বিকেলে ব্রজভূষণের খবরের কাগজ হাতে বসেছিল বারান্দায়। রাখাল প্রবেশ করল। মুখের সামনে থেকে কাগজটা নামিয়ে ব্রজভূষণ প্রশ্ন করল, গায়ের কি অবস্থা রে রাখাল? কি আর অবস্থা হবে দাদা, নানা লোকে নানা কথা রটাচ্ছে। ভূত প্রেত দৈত্য দানও সবাইকে ওই কাঠগোড়ায় আনা হচ্ছে। অনেকে তো রাতের বেলা দরকারে সমস্তিপুর যাওয়াও বন্ধ করে দিচ্ছে। বটে, আর তুমি কি করছো? আমি আর কি করব দাদা, দিন আনি দিন খাই। মাঝে মাঝে বউয়ের সাথে খিটির খিটির লেগেই থাকে। মেয়ে মানুষেরা বড্ড জটিল জাত দাদা, না যায় ফেলা না যায় গেলা। ওই রোগেই তো মনি ভুগে মরেছে রে। শুনেছি মরার আগের দিন নাকি বউর সাথে ঝগড়াও করেছিল। তুই যে কবে মরবি বুড়ো, শালা কিপটের ঝাড়। সুদের কারবারি করে পেছনে টাকার পাহাড় গজিয়েছে, আর এদিকে গরিবের পাতে মারছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ব্রজভূষণ। দাঁড়াও, আরেক প্রস্তুত চা করে আনি, তুমি খাবে? চা আনুন তবে। ব্রজভূষণ রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর প্লেটে 2 কাপ চা এনে টেবিলে রাখল। তা দাদা, আপনার ভালো লাগে তো এই বয়সে খেটে ঘরের কাজ করতে? কত করে বলেছি একটা কাজের লোক রাখতে, তা তো শোনেন না। চেয়ারে আরাম করে বসে হাসলেন ব্রজভূষণ। তা আজকে মেহেঙ্গি বাজারে কম পয়সা ভালো লোক পাবো কোথায় বলো তো? তাছাড়া যা একটু কাজ হয়, শরীরের নাড়াচাড়াও হয় এই বয়সে, তাই ভালো। রাখাল উল্টো দিকে মুখ ঘুরিয়ে একবার মুখ ভ্যাংচাল। তারপর চাটা খেয়ে এটা সেটা বলার পর বলল, চলি দাদা, কাল একবার শহরে যাব ভাবছি, কাজ আছে। দেখো রাখাল, যেন আবার মাঠ পেরোতে গিয়ে ভূতের খপ্পরে পড়ো না যেন। দিন 2 পরের কথা। ব্রজভূষণের বাড়িতে আড্ডা আবার শুরু হয়েছে। ব্রজভূষণ, রাখাল আরও 3-4 জন লোক নিয়ে। ভুরুক ভুরুক হুকুর টান আর তাসের খেলা শুরু হয়েছে। আঘ্রাণ মাসের শেষ, ঠান্ডা এখন থেকেই প্রবল। সেই সাথে হুকোর আমেজ আড্ডায় যেন আলাদাই আনন্দের জোয়ার বইয়ে দিচ্ছে। হুকো ঘুরে ফিরে রাখালের হাতে এলো। তামাক শেষ। রাখালের মুখে আবার একরা। এই জন্যই বলেছিলুম দাদা, একটা লোক রাখুন, বারবার এমন ধারা উঠতে হয় না হলে। ব্রজভূষণ উঠে গেলেন। সাথে সাথেই লোডশেডিং। এই যা চলে গেল। গোটা গায়ে গুটি কয়েক বাড়িতেই কেবল বিদ্যুতের ব্যবস্থা আছে। রাখাল হাতড়ে হাতড়ে বলল, দাঁড়াও বাপু দাঁড়াও, যে যেখানে আছে থাকো, আমি টর্চ নিয়ে দেখি বুড়ো অন্ধকারে কি করছে। আহ উ বাবা গো, আহ উফ। রাখালের কথা শেষ হতে না হতে একটা আর্তনাদ ভেসে এলো। চিৎকারটা ব্রজভূষণের, তাতে সন্দেহ নেই। দাঁড়ান দাদা, আসছি। বলেই রাখালরা শশব্যস্ত হয়ে টর্চ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তবে বেশি দূর যেতে হলো না। বুড়োকে পাওয়া গেল রান্নাঘরের সামনে। অন্ধকারে রান্নাঘরে ঢুকতে গিয়ে চৌকাঠে পা লেগে পড়েছেন ব্রজভূষণ। সবাই মিলে ধরাধরি করে তাকে আনা হলো ঘরে। অন্ধকারে সে আরেক বিপত্তি। একজন হ্যারিকেন জ্বালালো। ব্রজভূষণ কোমরের ব্যথায় খাটের উপর এধার ওধার করছেন। রাখাল মাথায় হাত রেখে বলল, সর্বনাশ করেছে, এই অন্ধকারে আবার কি উটকো ঝামেলা রে বাবা। রাখাল বিরক্তি কমাতেই যেন সাথে সাথেই ঘরে বিদ্যুৎ ফিরে এলো। রাখালের বুদ্ধিও খুলল। এই হরেন, দৌড়ে যা, রাম ডাক্তারকে ডেকে আন জলদি। হারানের ডাকে মিনিট 15 মধ্যেই রাম ডাক্তার এসে উপস্থিত হলো। ব্রজভূষণ যন্ত্রণায় কাতর, কিছু বলার অবস্থায় নেই। রাখাল সবটা বুঝিয়ে বললে ডাক্তার খানিকক্ষণ টিপে টিপে কি যেন দেখল। অন্ধকারে আচমকা পেছন ঠুকে পড়েছে তো, তাই হয়তো
দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, কোমরেই খ্যাঁচটা লেগেছে। হ্যাঁ, দাঁড়াও, আমি একটু মালিশ করে দিচ্ছি, ব্যথা তোমার কমে যাবে। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, লাগাও। তবে বাবা, এই পায়ের আঙুলে মনে হয় মোচড় লেগেছে। কি, তাই তো? দেখি। হ্যাঁ, দাঁড়াও, দেখছি ওষুধপত্র কিছু আছে নাকি, দেখছি। ডাক্তার খানিক মালিশ করে দিল। একটু থিতু হলেন ব্রজভূষণ। রাখাল মাথায় হাত রেখে বলল, ও দাদা, বলি এখন ঠিক আছেন? ব্যথা কমেছে? একটু কমেছে, তবে পায়ে খুব ব্যথা। এই তো আঙুল মচকেছে। দাঁড়াও, আমি ওষুধ দিচ্ছি। দিনে দুবেলা মালিশ করলে কিন্তু খুব ভালো হয়। আর বেশি ওঠানামা একদম করবে না, একদম নয়, তাহলে ব্যথা আরও বাড়বে। 15 দিন পর আমি এসে আবার দেখে যাব, কেমন? রাখাল বিরক্ত মুখে তাকিয়ে রইল ব্রজভূষণের দিকে। মুখের ভাবটা এরকম যেন আমি আগেই বলেছিলাম একটা কাজের লোক রাখতে, তাহলে এই দিনটা আজ আর দেখতে হতো না। ডাক্তার বেরিয়ে গেল। যাও, সব বাড়ি যাও দেখি। আর দাদা, আজ রাতটা বরং আমি এখানেই থাকি। রাতে রাখাল ব্রজভূষণের বাড়িতেই থেকে গেল। এদিকে ক্রমেই রাখালের প্রতি ব্রজভূষণের বিশ্বাসের ভিতটাও আরও মজবুত হতে শুরু করেছে, ঠিক যেরকমটা রাখাল চেয়েছিল। ব্রজভূষণের দুর্ঘটনা যেন মেঘনা চাইতে জল পাওয়ার সমান। ব্রজভূষণের বোঝার সাধ্য নেই, কিন্তু রাখাল জানে সুযোগ কি করে কাজে লাগাতে হয়, আর সেটাই সে করবে। দিন 4 পরের কথা। ব্রজভূষণ বিকালে বারান্দায় বসে হুঁকো টানছে। এমন সময় রাখাল এসে হাজির। ব্রজভূষণ অবাক হলেন। রাখাল সাথে করে একটা মেয়ে মানুষকে ধরে এনেছে। একাধিক প্রশ্ন ব্রজভূষণের চোখে মুখে। এই নিন দাদা, এবার দয়া করে এই মেয়েকে ঘরের কাজে রাখুন। কে? আমি গেছিলাম শহরে, তা সমস্তিপুরে ঢোকার মুখে মেয়ের সাথে দেখা। কাজ খুঁজছিল। আমি কি আর ছেড়ে দিতে পারি হাতের সামনে জিনিস পেয়ে? আপনি এরপরেও যদি একে কাজে না রাখেন তবে ধন্যি আপনি। হ্যাঁ গো মেয়ে, তা তুমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারো তো? আগে পারি। ব্রজভূষণ একবার আপাতমস্তক দেখলেন মেয়েটিকে। পরনের পোশাক ও গয়না তার পারিবারিক দারিদ্রতাকে বেশ ভালো করেই ফুটিয়ে তুলছে। মেয়েটির মাথা নিচু করে আছে, আর কাপড়ের খুঁট টেনে ঢেকে রেখেছে মুখের অর্ধেকটা। মাথায় চুল উস্কো খুস্কো। একে কাজ না দিলে বেচারির প্রতি অন্যায় করা হবে মনে মনে ভাবতে থাকেন ব্রজভূষণ। তবে তোমার নাম কি? আগে মালতী। মালতী ব্রজভূষণের বাড়ি কাজে বহাল হলো, কিন্তু রাখালের জীবন হঠাৎ করে যেন অন্যদিকে মন নিল। ঘটনার মাসখানেক পরের কথা। সন্ধ্যাবেলা। ঠান্ডা বেশ ভালোই পড়েছে। রাখাল নিজের ঘরে বসে চাষের খতিয়ান দেখছে। জানলা দরজা বন্ধ, বাতি টানে একটা বাতি জ্বলছে। রাখালের ছায়া পড়ছে খাতার উপরে। হঠাৎ রাখাল লক্ষ্য করল তার কালো ছায়া ধীরে ধীরে খাতার ওপর বড় হচ্ছে, যেন বাতির আলোটাকে কেউ যেন পুরো শরীর দিয়ে ঘিরে রেখেছে। রাখাল মাথা তুলে তাকালো, না, কেউ কোথাও নেই। তাহলে সে এইমাত্র কি দেখল? ধীরে ধীরে তার কালো ছায়া খাতার উপর বড় হতে হতে একটা সময় খাতা ছাড়িয়ে সামনের দেওয়ালে গিয়ে পড়ল। রাখাল আবার ঘুরে তাকালো, না, এবারেও কেউ নেই। বাতিদানে বাতির শিখা স্থির হয়ে জ্বলছে। আচমকা সেটা দপদপ করে কেঁপে উঠে নিভে গেল। দেখ, মরণ দশা। বিরক্ত হয়ে রাখাল উঠে দাঁড়ালো। ও বাবারে, কে? বাঁচাও! প্রায় সাথে সাথে এই অপ্রত্যাশিত চিৎকারটা এসেছে, তবে ঘরের বাইরে থেকে। সে অন্ধকারেই কোনো রকমে ছুটে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসেছিল চাকর রঘুও। দুজনে মিলে গিয়ে মালকিনকে আবিষ্কার করলো বাড়ির উঠোনে তুলসী মঞ্চের সামনে। মহিলা মাটিতে পড়ে কাতরাচ্ছে। ধরাধরি করে তাকে আনা হলো ঘরের ভেতর। রাখাল তার হাত ধরে তাকে শান্ত করতে থাকে। বিমলা, বিমলা, কি হলো? কাঁপছো কেন এভাবে? কি হয়েছে? আমাকে আমাকে বলো। বিমলা তখন স্বামীর হাত জাপটে ধরে থরথর করে কাঁপছে।
কিছু একটা দেখে সে ভয় পেয়েছে। রাখাল জল এনে দিল। ঢক ঢক করে জল খেয়ে হাফ ছাড়ল বিমলা। তারপর ঢোক গিলে বলল, তুলসী তলায় প্রদীপ দেখাতে গিয়েছিল, আচমকা দেখি অন্ধকারে একজন মেয়ে মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করতেই কোনো জবাব দিল না, কেবল খিলখিল করে হেসে উঠে মুখের ঘোমটা সরিয়ে দিল। ওই মুখ, বাবা গো, কি বিভৎস! চামড়া ঝলসে গেছে মুখে, কি ভয়ঙ্কর! আমি তখনই ছুটে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যাই। বিমলার শরীরটা আরেকবার কেঁপে উঠল। রাখাল বউকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করল। বিমলা না হয় চোখের ভুলে কি দেখতে কি দেখেছে, কিন্তু রাখাল তার নিজের ঘরে যেটা হলো সেটা আর যাই হোক চোখের ভুল নয়। গায়ের ওপর কম্বলটা টেনে শুয়ে শুয়ে এইসবই ভাবতে থাকে রাখাল। ওদিকে মালতীকে সে যে কাজে কারণে ঢুকিয়েছে তা ঠিকঠাক করছে কিনা কে জানে। বিমলা ওপাশে ফিরে শুয়ে ঘুমাচ্ছে। তার হালকা নাক ডাকার শব্দ আসছে। চোখে ঘুম আসছে না রাখালের। কি যেন একটা উটকো চিন্তা তাকে সব দিক থেকে পেয়ে বসেছে। শীতের রাত, সর্বত্র শ্মশান সম নিস্তব্ধতা। রাখাল পাশ ফিরে শোয়। হঠাৎ খাটের তলা থেকে ওপরে উঠে আসে একটা বীভৎস কালো পোড়া মুখ, যার ভাটার মতো লাল দুটো চোখ এক দৃষ্টি তাকিয়ে আছে রাখালের দিকে। না না, কে কে ওখানে? রাখাল আতকে উঠে কম্বল ছেড়ে বিছানায় উঠে বসে। বিমলার ঘুম ভেঙে যায়। সে জড়ানো গলায় বলে, এই কি গো, কি হলো? রাখাল গো গো করে জবাব দেয়, ওখানে ওখানে কে ছিল? বিমলা টর্চের আলো ফেলে। গোটা ঘরটা আলোকিত হয়। কেউ কোথাও নেই, কেবল আলো পড়েছে দেওয়ালে থাকা একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। রাখাল চোখে মুখে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। বিমলা বুঝতে পারে ভয়ানক কিছু একটা তার স্বামী দেখেছে, তবে সেটা স্বপ্ন নয়, বরং অপ্রত্যাশিত কিছু। স্বামীর হাতটা চেপে ধরে সে। ওগো, আমার ভীষণ ভয় করছে। এসব কি অনাসৃষ্টি কাণ্ড হচ্ছে বলো দেখি? ভয় পেও না, ভয় পেও না। আমি আমি দেখছি কি করা যায়। সকালটা হোক, আমি দেখছি। বাকি রাতটা বিমলা রাখালের কোলে মাথা রেখে কাটিয়ে দেয়, কিন্তু রাখালের কিছুতেই ঘুম আসতে চায় না। বারবার মনে হয় অন্ধকারের ঠিক ঘরের ওই কোণায় হাঁটু মুড়ে বসে আছে কেউ একটা, লাল দুটো চোখ নিয়ে। ভোরের দিকে রাখাল ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল রঘুর ডাকে। সকাল সকাল কানাই বাগদি এসেছে খেজুরের রস নিয়ে। এটা শীতকালের নিত্যদিনের ব্যাপার। কানাইয়ের থেকে খেজুরের রস কিনে রাখাল, তাই রঘুর হাক ডাক। রাখাল উঠে মুখ চোখ ধুয়ে রস কিনল। তারপর প্রাতঃক্রিয়া সেরে এসে বউয়ের উদ্দেশ্যে বলল, বিমলা, তোমার হলে এক কাপ আদা দিয়ে চা দিও তো, আমি দেখি এ রস ঢেলে রাখি। বলেই রাখাল একটা পেতলের গামলা নিয়ে বসল খেজুরের রস ঢালতে। হাড়ির ওপরের ঢাকনা খুলতে কিরকম একটা আষ্টে গন্ধ সপাটে এসে আঘাত মারল রাখালের নাকে। রাখাল নাক সিটকিয়ে বলল, শালা কি ধরিয়ে দিয়ে গেল এমন গন্ধ? ঢেলে দেখি। হাড়ি উল্টিয়ে গামলা ঢালতে রাখাল হাড়ি দূরে সরিয়ে চিৎকার করে উঠল, এ কি? এসব কি? কি গো, কি হলো? রাখাল কাঁপা কাঁপা হাতে দূরে সরে থাকা হাড়ির দিকে আঙুল নির্দেশ করে বলল, ওতে ওতে রক্ত কি করে এলো? রক্ত কি করে এলো ওতে? বিমলা দেখে হাড়ি উল্টে গিয়েছে। সেখান থেকে মেঝেতে গড়াচ্ছে খেজুরের রস। কোথায় রক্ত? ও তো খেজুরের রস। তুমি তো সকালে কিনলে আজ। রক্ত কোথায় দেখছো ওখানে? রাখাল চোখ কচলে ভালো করে দেখে, না, সত্যি খেজুরের রস। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে হাড়িটার দিকে। তবে এখানেই শেষ নয়। আরও নানান উপায়ে দিবারাত্র বিমলা ও রাখালের সাংসারিক জীবন অতিষ্ঠ করে তোলে ওই অশরীরী খেলা। কখনো দেওয়ালের গায়ে লম্বা লম্বা নখের আঁচড়, উল্টো পাল্টা স্বপ্ন দেখা,
ঘরের সামনে মরা পাখি, কুকুর, বেড়াল পড়ে থাকা, রান্নাঘরে হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠা, রাতে ঘরের চালে দাপাদাপি করে বেড়ানোর শব্দ, ইত্যাদি ইত্যাদি। বিমলা ঠাকুরের পায়ে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে বলে, ঈশ্বর, আমাদের রক্ষা করুন ঈশ্বর, কোন পাপের শাস্তি দিচ্ছেন আপনি, রক্ষা করুন। পাংশু মুখে রাখাল বসে থাকে ব্রজভূষণের বাড়ির বারান্দায়। উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি, দুশ্চিন্তা আর অবহেলায় শরীর শুকিয়ে গিয়েছে অনেকটা। রাখাল, বলি কি শোনো, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে দাদা, কি ঠিক হবে? কোথা থেকে যে কি সব শুরু হয়ে গেল! ব্রজভূষণ কি বলবে বুঝতে পারে না। এমন সময় মালতী 2 কাপ চা নিয়ে আসে। 1 কাপ চা দেয় ব্রজভূষণকে, আর 1 কাপ চা বাড়িয়ে দেয় রাখালের দিকে। রাখাল মাথা নিচু করেছিল। মালতীর ডাকে চোখ তুলে তাকায়। মালতী ঘোমটায় আধ ঢাকা শ্যামবর্ণ মুখের দিকে তাকাতেই যেন রাখালের 2 চোখ ধক করে আগুনে জ্বলে ওঠে। তার সব রাগ গিয়ে পড়ে মালতীর উপরে। যে কাজের জন্য তাকে আনা, কোথায় তার ফল? মালতী তো দিব্যি এখানে ব্রজভূষণের সেবায় ব্যস্ত। খেয়ে নিন দাদাবাবু, আদা দিয়ে করে দিয়েছি, ভালো লাগবে। রাখাল আহত বাঘের মতো তাকিয়ে থাকে মালতীর দিকে। ব্রজভূষণ চোখের ইশারায় মালতীকে ভেতরে যেতে বলে। ঘণ্টাখানেক ব্রজভূষণের বাড়িতে কাটাবার পর বেরিয়ে আসছিল রাখাল। রাত হচ্ছে, বাড়ি ফিরতে হবে। হঠাৎ তার চোখ গেল রান্নাঘরের দিকে। মালতী ভেতরে রান্না করতে ব্যস্ত। রাখাল এদিক ওদিক দেখে ঢুকে গেল রান্নাঘরের ভেতর। মালতী! মালতী ঘুরে তাকায়। রাখাল ক্ষেপে ওঠে। তোকে কি কাজের জন্য এনেছিলাম, ভুলে গেছিস? হ্যাঁ? মালতী যথাসম্ভব শান্ত স্বরে বলল, না দাদাবাবু, ও কাজ আমি করতে পারবো না। অসহায় বুড়ো মানুষটার ক্ষতি আমি করতে পারবো না। বড়দাবাবু নুন খেয়েছি আমি, নেমকান আমি আমার দ্বারা হবে না কো। নুন খেয়েছে, উদ্ধার করে ফেলেছ? তোকে 2 দিন সময় দিলাম, টাকা যেন আমি পাই। পারলে ওই বুড়োকে খুন করে ফেল। তোকে পালানোর ব্যবস্থা আমি করে দেব। না না না, এ কাজ আমি কোনো মতেই করতে পারবো না। বড়দাবাবু খুব ভালো মানুষ। রাখাল মালতীর চোয়াল শক্ত করে টিপে ধরে। ভালো মানুষ? তোমার বদ্দাবাবু যে কি জিনিস! শোন শালি, কাজ যদি না হয়েছে, মান ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবি না, এই আমি বলে দিলুম। রাখাল বিরক্তিসূচক একটা গালি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মালতী তাকিয়ে থাকে সেদিকে। ব্রজভূষণের বাড়ি গ্রামের যে প্রান্তে, রাখালের বাড়ি ঠিক তার উল্টো প্রান্তে। ফলে বেশ কিছুটা রাস্তা পেরিয়ে যেতে হয়। রাখাল বাড়ির পথে হাঁটতে থাকে। শীতের রাত, রাত্রি 8টা যেন রাত 12টার সমান। গোটা গ্রাম নিশুতিতে ঢেকেছে। পথের দুধারে ঘাসের শিশির পড়ছে। অদূরে বাঁশবন থেকে ভেসে আসছে শীতার্ত শেয়ালের ডাক। রাখাল গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে এগিয়ে চলে আর মনে মনে গালাগাল করতে থাকে নিজের ভাগ্যকে। হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়ালো রাখাল। তার দৃষ্টি আটকে গিয়েছে পাশের পুকুর ধারে তেঁতুল গাছের সব থেকে নিচু একটা মোটা ডালের দিকে। ডাল থেকে কিছু একটা জিনিস ঝুলছে মনে হচ্ছে। না, ঠিক ঝুলছে বলাটা ভুল, কিরকম যেন দোল খাচ্ছে। রাখাল আবার টর্চটাও আনেনি আজকে। সে চোখ ছোট করে দেখার চেষ্টা করলো। হ্যাঁ, কিছু একটা দুলছে, তবে কিছু বলাটা ভুল। আসলে ঝুলছে একটা মানুষ, ঠিক যেন উল্টো হয়ে দোল খাচ্ছে। নিচে ঝুলছে তার 2 হাত। রাখালের গোটা শরীর জুড়ে একটা উত্তেজনা খেলে গেল। সে একটু এগিয়ে গেল গাছটার দিকে। অন্ধকারে যতদূর মনে হয় একটা বাচ্চা মেয়ে ঝুলছে। রাখাল গলার স্বর একটু চড়িয়ে হাঁক দিল, এই এই কে রে ওখানে? সাথে সাথে বাচ্চাটা 2 লাল চোখ যেন দপ করে জ্বলে উঠল। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটা।
আরও জোরে উল্টো হয়ে দোল খেতে লাগলো সে। রাখাল ঢোক গেলে কোনো বাচ্চার হাসি এতটাও কর্কশ আর ভয়ানক হতে পারে? এই কে ওখানে? ফাজলামি হচ্ছে, নাম বলছি। নামবো না। চাপা স্বরে কেউ যেন রাখালের কানের সামনে দিয়ে গেল জবাবটা। রাখাল চোখ ঘুরে তাকালো। একটা মহিলা তার একদম পেছনে দাঁড়িয়ে, তার হাত মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, কেবল আগুনের গোলার মতো দুটো চোখ নিবন্ধ হয়ে আছে রাখালের দিকে। রাখালের গলার স্বর কেঁপে ওঠে। এই কে, কে তুমি? আমাকে ভুলে গেলি? তাও এত তাড়াতাড়ি? এমন কনকনে ঠান্ডাতেও রাখাল গলদ ঘর্ম হয়ে এসেছে। সে ক্রমেই বুঝতে পারছে এরা আর যাই হোক মানুষ নয়, মহিলা বলে চলে। তুই বলবি তো শয়তান, তোর তো শুধু টক্কর লো। টাকা না পেলে তুই তো মেয়েদের ইজ্জত কেড়ে নিস, তাই না? মালতী, চুপ, একেবারে চুপ। ওই নাম তুই মুখেও আনবি না। রাখালেরও এবার রাগ সপ্তমে চলল। এই দেখ মালতী, রাত বিরেতে এই সমস্ত হেয়ালি আমার পছন্দ নয়। যেতে দে, যেতে দে আমায়, নয়তো এখানেই। নয়তো কি? বল শয়তান, নয়তো কি? মহিলা রাখালের গলা টিপে ধরল। আমাকে মেরে ফেলবি, তাই তো? আর কতবার, আর ঠিক কতবার আমাকে মারবি? যে মরে গেছে তাকে তো মারা যায় না। সে যে এ জগতের সমস্ত হিসেব নিকেশের ওঠে, জানিস না? রাখাল নিজেকে ছাড়াবার চেষ্টা করে। কে তুমি? হ্যাঁ, আমাকে আমাকে ছাড়ো বলছি। সেদিন তুই তো আমাদের ছাড়িসনি। চোখের সামনে আমার মেয়েটাকে গলা টিপে মেরে ফেলেছিস। আমার শরীরটাকে তোরা দুই পিসেজ মিলে ছিঁড়ে খেয়েছিস। কোন ক্ষতি করেছিলাম আমরা তোদের? বল বল বল, কোন ক্ষতি করেছিলাম বল? হ্যাঁ? আমাকে শেষ করেছিস, আমার মেয়েটাকে শেষ করেছিস, পরিবারটা কেড়ে নিয়েছিস। সব ভুলে গেছিস? বল, সব ভুলে গেছিস, তাই না? রাখালের মুখ দিয়ে কেবল একটাই কথা বের হলো, মালিনী। মালিনীর গোটা শরীর যেন জ্বলে উঠল। সে রাগে রাখালকে চেপে ধরল মাটিতে। তার পুড়ে ঝলসে যাওয়া কঙ্কালসার বিভৎস দেহটা ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। গলার স্বরে ফুটে উঠল প্রতিশোধের আগুন। মাকে জাতির শরীর তোদের নাকি খুব পছন্দ। মানুষ খুন করতে তোদের হাত তো কাঁপে না। সেই হাত উপরে আমি ওই শয়তান মণিকে শেষ করেছি, তোর পরিবারকে জানিয়েছি। এবার পালা তোর। মালিনী ছেড়ে দেয় তার গলা, তারপর দু হাতে চেপে ধরল রাখালের দুটো পা। প্রচণ্ড আক্রোশে সে প্রয়াস করে রাখালের গোটা শরীরটাকে অর্ধেক করে ছিঁড়ে ফেলার। মরণ যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে রাখাল, কিন্তু চিৎকার করতে পারে না, কারণ ততক্ষণে সেই বাচ্চা মেয়েটা গাছের ডাল থেকে নেমে এসেছে আর তার একটা পা ঢুকিয়ে দিয়েছে রাখালের মুখের ভেতর। যন্ত্রণা ব্যক্ত করার অবকাশটুকু পেল না রাখাল। রাখালের শরীরের নিম্নাংশ ধীরে ধীরে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে। ফোয়ারার মতো রক্ত ছিটকে এসে লাগছে মালিনীর চোখে মুখে। হেসে ওঠে মালিনী, আর তার মেয়ের প্রতিশোধের পূরণের হাসি, পরিতৃপ্তির হাসি। মৃতদেহটা পরদিন সকালে আবিষ্কার করে গ্রামের লোকেরাই। সেটাকে দেহ বলাও ভুল। একটা মানুষকে যে এতটা নির্মমভাবে হত্যা করা যায় তা ভাবলেও গাটা কাঁটা দিয়ে ওঠে। বালিশের মতো ফিরে ফেলেছে শরীরটাকে। গায়ের লোক গিয়ে হাজির হলো ব্রজভূষণের কাছে। গ্রামে পরপর দুটো নৃশংস খুন, এর একটা বিহিত করতেই হবে। সকলের একটাই মত, এইসব কোনো অশরীরীর কাজ। যদিও ব্রজভূষণ এই ব্যাপারে বাকিদের সাথে গড় রাজি। তার মতে এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে, তাই ওসব তান্ত্রিক সাধু ডেকে কোনো লাভ নেই। তিনি সকলের উদ্দেশ্যে বললেন, আমাকে তোমরা কয়েকটা দিন সময় দাও, আমি দেখছি কি করা যায়, তবে এর সমাধান হবে। দরকার হয় আমি গোটা গ্রামে আমি পাহারা লাগিয়ে দেব, দোষীকে আমি খুঁজে বের করবই।
মালতী মুখে ঘোমটা ঢাকা দিয়ে দরজার এক কোণে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। ব্রজভূষণ মুখে যাই বলুক না কেন, প্রথমে মনীন্দ্র ও পরে রাখাল, এই দুজনের মৃত্যু তাকে ভেতর থেকে অনেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। এরা দুজনেই ছিল যাকে বলে ব্রজভূষণের খাস লোক। ব্রজভূষণের সমস্ত কীর্তিকলাপের সাক্ষী এরাই। তাই জন্য কি এদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে কেউ? কি ষড়যন্ত্র রয়েছে এর পেছনে? ব্রজভূষণ নিজে এবার নিরাপদ তো? চেয়ারে হেলান দিয়ে ভাবতে থাকে ব্রজভূষণ। 1 সপ্তাহ হয়ে গেল, খুনের এখনো কোনো কুল কিনারা পাওয়া গেল না। কিন্তু ব্রজভূষণের জীবনে হঠাৎ করেই যেন শনির দশা লাগলো। খাওয়া দাওয়া কমতে লাগলো, কাজের প্রতি অনীহা বিরক্তি আসতে লাগলো। একটা অন্যরকমের চিন্তা তাকে যেন সবসময় ঘিরে খাচ্ছে। এ যেন একাকিত্বের এক অতুল গহ্বর। দিন 4 পরের কথা, সন্ধে হবে হবে। বিষণ্ণ মনে বালিশে মাথা গুজে পড়েছিল ব্রজভূষণ। ঘরের জানলা দরজা সব বন্ধ, অন্ধকার। ব্রজভূষণ এক মনে নিজের এত বছর জীবনের সুখ দুঃখ স্মৃতিচারণ করছেন। হঠাৎ একটা ক্যাচ করে দরজা খোলার শব্দ, তারপর ঝমঝম নূপুরের শব্দ। কেউ যেন তার ঘরে প্রবেশ করল। মালতী ঘরের কাজ সারতে এসেছে। আজ তারও দুপুরে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। বড় দাদাবাবু শুয়ে আছে দেখে ছোট আলোটা জ্বালিয়ে সে ঘর পরিষ্কার করতে লাগলো। তার হাতের চুড়ি আর নূপুরের ঠুংঠাং শব্দ কানে আসতে লাগলো ব্রজভূষণের। ব্রজভূষণ আঁত বোঝা চোখে তাকায় মালতীর দিকে। মালতী হাঁটু কেড়ে বসে মেঝে থেকে কি সব কুড়োচ্ছে। কর্ম নিপুণা গ্রাম্য রমণী, কাঁধের উপর রাখা আঁচলের অংশটুকু লুটিয়ে পড়েছে কাঁধ বেয়ে হাতের উপর। উন্মুক্ত হয়েছে বক্ষ যুগলের ঊর্ধ্বাংশ, খোলা ব্লাউজের সামনে কিছুটা অংশ। বোধহয় ঘুম থেকে উঠে তাড়াহুড়োতে নিজেকে গুছোতে ভুলে গিয়েছে মালতী। শ্যামলা যুবতীর নিটোল শরীরীকরণ, শরীরে বিন্দু বিন্দু ফুটে ওঠা ঘাম, আর সব কিছুর উপর ঘরের হলুদ আলোর এক মায়াবী লুকোচুরি খেলা। সব মিলিয়ে যেন হঠাৎ একটা ঢেউ তুলল ব্রজভূষণের শরীরে। এতদিন এত কাছে থাকা এই সৌন্দর্য, সত্যি বলতে তিনি কখনো চোখ দিয়ে দেখেননি। তার বৃদ্ধ শরীর লুকিয়ে থাকা আদিম পুরুষত্বটা যেন ধীরে ধীরে জেগে উঠছে। ভুলে যাচ্ছে বয়সের বাধা। তার একাকিত্বের শেষ ঠিকানা কি মালতীর শরীর হতে পারে না? মালতী উঠতে গেলে তার হাত খামছে ধরে ব্রজভূষণ। একটু চমকে ওঠে মালতী। কিছু বলবেন বদ্দাবাবু? তাকে নিজের বুকের উপর টেনে নেয় ব্রজভূষণ। মুখের উপর ঝুলে পড়া এলো চুল সরিয়ে বলেন, আর ভালো লাগছে না মালতী। একটু কি শান্তি পাওয়ার অধিকার আমার নেই? এই শেষ জীবনে একটু সুখ। মালতী কি বলবে বুঝে উঠতে পারে না। মালিকের মতিগতি তার বোধগম্য হয়েছে। সে নিজেকে ছাড়াবার চেষ্টা করে। বদ্দাবাবু, আপনাকে একটু চা করে দিই? মেলা কাজ পড়ে আছে তো, একটু চা করে দিই আপনাকে। দরকার নেই কাজের। এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগছে না। তুমি থাকো, আর কিচ্ছু চাই না আমি। মালতীকে খাটের উপর ফেলেন ব্রজভূষণ। ছিঁড়ে ফেললেন তার বক্ষা আবরণ। নিজের আদিম রিপু তৃষ্ণা নিবারণের এক পাশবিক খেলায় নিজেকে মাতিয়ে তুলতে চাইলেন ব্রজভূষণ। মুখটা মিশিয়ে দিলেন তার হাঁটুর বয়সী এক যুবতীর নিটল যৌবনের মাঝে। এই উষ্ণতা তার একান্ত প্রয়োজন, একান্ত। আর মালতী, তার চোখের তারায় একটা আগুন যেন ধক করে জ্বলে উঠল। এই আগুন যেন প্রতিশোধের। এই দিনটার জন্যই তো এত অপেক্ষা। মরেও যে শান্তি পায়নি মালতী। না, মালতী যে খামচে ধরল ব্রজভূষণের মাথার চুল। কথা আটকে গিয়েছে ব্রজভূষণের। চোখের সামনে কাকে দেখছে সে? যে শরীরের যৌবন সাগরে এতক্ষণ নিজেকে ডুবিয়ে রেখেছিল তিনি, এই শরীর কি কোনো আদৌ মানুষের? একটা শুকিয়ে ঝলসে যাওয়া কঙ্কালসার দেহ, তার চামড়া ছিঁড়ে বেরিয়ে আসা একটা বিভৎস মুখ, একটা ক্রুর হাসি লেগে আছে সেই মুখে। কে 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 তুমি? আমি কে?
আমি সেই অভাগা চাষির বউ। 2 টাকার জন্য যার পেটে বাটি উদ্ধার করে পথে বসিয়েছিলি তুই, মনে পড়ে? লোকের জমিতে মজুরি খেটে 2 পয়সা নিয়ে যে বিষ কিনে খেয়ে ছটকাতে ছটকাতে মরেছিল, আমি 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 সেই অভাগা চাষির বউ। মনে পড়ে? মনে পড়ে শয়তান? যার মুখে তুই থুতু সেইটা বলেছিলি খেয়ে পেট ভরাতে। আমি সেই হরিহর দাসের বউ। মনে পড়ে? মালিনী, কিন্তু কি মেরে দিয়েছিলি তো তোর পোষা কুকুর গুলান সব কটারে? আমি মাসি আমি সে রাতে ওরা ওই জ্যান্ত মালিনী আর তার মরা মেয়ের গায়ে আগুন দিয়েছিল। সেই রাতে আমি জ্বলতে জ্বলতে প্রতিজ্ঞা করেছিলাম, তোদের মতো শয়তানদের শাস্তি না দিয়ে আমার শান্তি হবে না। কিন্তু আমি তো কিছু করিনি। আমি জানতাম। তুই অন্যায়কে প্রশ্রয় দিয়েছিস, গরিবের ওপর জুলুম করে গায়ের লোকের সামনে ভালো সাজার মুখোশ পড়েছিস তুই। আর এই শেষ জীবনে এসেও তোদের শরীরের প্রতি একটুকু লোভ নেই, এই কথা তো আমি মানুম না। বরং তোরা শরীরের প্রতি এখনো সমান লোভী। নারী শরীর দেখলেই তোদের কুত্তার মতো লালা ঝরে পড়ে, তাই না? তোর এই জিভ আমি টেনে জিপসিটা ফেলে দেব। মালিনী চেপে ধরে ব্রজভূষণের জিভ, তারপরে এক টানে সেটা মুখের ভেতর থেকে ছিঁড়ে বের করে আনে। গল গল করে রক্তধারা বের হয় ব্রজভূষণের মুখ থেকে। রাগে বুড়ো শরীরটা ছুঁড়ে মারে মেঝেতে মালিনী। ব্রজভূষণের শরীরে জান আছে, যন্ত্রণাও আছে, কিন্তু তা ব্যক্ত করার কোনো উপায় নেই। অবলার মতো বিকৃত অস্পষ্ট আর্তনাদ কেবল বেরিয়ে আসছে তার মুখ থেকে। কাঁটা পাঁঠার মতো ছটফট করতে থাকে ব্রজভূষণ। মালিনীর ঝলসানো নগ্ন শরীরটা সাক্ষাৎ জমের মতো একটু একটু করে এগিয়ে আসতে থাকে তার দিকে। উঠে পালাবার ক্ষমতা নেই ব্রজভূষণের। সে লুটিয়ে পড়ে মালিনীর পায়ে প্রাণ ভিক্ষার জন্য। মালিনী তার চুলের মুঠি ধরে হেসে ওঠে তার অসহায় রক্তাক্ত মুখটা দেখে। ঠিক ঠিক এইভাবে সেদিন আমিও বাঁচতে চেয়েছিলাম, তোরা আমায় বাঁচতে দিসনি। মানুষ মারা তোদের কাছে খুব আনন্দের, তাই না? আর সেই আনন্দ আমিও উপভোগ করি। মালিনী প্রচণ্ড আক্রোশে ব্রজভূষণের মাথাটা দুমদাম করে ঠুকতে থাকে দেওয়ালে। ভেতরে এত বছর ধরে জমতে থাকা যন্ত্রণা ফুটে বেরিয়ে আসে মালিনীর। স্বামীকে বাঁচাতে ঘরে ঘরে ছুটেছিল, কোন মানুষের বাচ্চা একটুকু জল দেয়নি। তোর বাড়িতে এলে তুই অব্দি বুকে লাথি পেরে দরজা বন্ধ করে দিয়েছিলি। তোরে লোকটা আমার বুকে গাছলা উঠে ছটফট করতে করতে মরে গেছিল। আমি যদি সতী সাবিত্রী বউ হই, তোকে আমি শেষ করবো শয়তান, তোকে আমি শেষ করব। মালিনী চিৎকার করে ওঠে। এক স্বামীহারা অভাগার যন্ত্রণা, এক ইজ্জত হারানো অভাগার যন্ত্রণা, এক সন্তানহারা মায়ের যন্ত্রণা। আধমরা ব্রজভূষণের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে কেবল। শেষ নিঃশ্বাসের অপেক্ষায় সেটা। বেশ কয়েকদিন পর দুর্গন্ধের কারণে পাড়ার লোকের সন্দেহ হওয়াতে দরজা ভেঙে তারা ঘরের ভেতরে উদ্ধার করে ব্রজভূষণের পচে ফুলে ঢোল হয়ে যাওয়া লাশটা। এটা ব্রজভূষণের বাড়ি, আর গায়ে ব্রজভূষণের পোশাক না থাকলে কারোর বোঝার সাধ্য নেই সেই লাশটা কার। গোটা মাথাটা ভারী কিছু দিয়ে বারবার ঠুকে থেতলে ঘিলু বার করে দিয়েছে কেউ। শরীরে একাধিক ক্ষতের দাগ। শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প শীতের রাতে শালপুকুরে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, খুশি, সৌভিক, পূজা এবং রাজ। গল্পটি কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্পের সাউন্ডে ছিল ফিনিক্স।
এবং পোস্টার ডিজাইনে চিত্রায়ন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।